5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ মাস্টার্সের শিক্ষার্থীরা। নিতে হবে অন্তত 1 ডোজ টিকা। মাসের শুরুতেই খোলার দাবি। লিখিত পরীক্ষায় ফেল, ভাইভাতে অনুপস্থিত, তারপরও 108টি পদে নিয়োগের সুপারিশ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের সাফাই। রাজশাহীতে খাল দখল করে পৌর মেয়রের মার্কেট নির্মাণ। মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ। পানি প্রবাহ ব্যাহত হওয়ার শঙ্কা। এবং আফগানিস্তানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীরা ফিরল। মাধ্যমিকে ফেরা নিয়ে অনিশ্চয়তা, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ। ভোরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আগামী 5 অক্টোবর থেকে 1 ডোজ কোভিড টিকা গ্রহণের কাগজ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। জাতীয় পরিচয়পত্র না থাকা শিক্ষার্থীরা জন্মসনদ ব্যবহার করে টিকার জন্য করতে পারবেন নিবন্ধন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে রূপান্তর করা হবে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। স্নাতক চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য আগামী 5 অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 1 ডোজ কোভিড টিকা গ্রহণের প্রমাণ দেখিয়ে হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা বলছেন 5 অক্টোবর পর্যন্ত হল বন্ধ থাকলে তারা এখন যে মেসে থাকছেন সেখানে পুরো অক্টোবর মাসেরই ভাড়া গুনতে হবে। তাই মাসের প্রথম দিন হল খুলে দেওয়ার দাবি তাদের। আমরা যে মেসে থাকি, মেস ভাড়া নিয়ে এই 5 তারিখ পর্যন্ত থাকতে হলে তাদের এক্সট্রা ভাড়া দিতে হবে, মানে 5 তারিখের ভেতরেই ভাড়া দেওয়া লাগবে। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে তারিখ নির্ধারণ করেছে আমরা মনে করি এটি অযৌক্তিক এবং বিশেষ করে অবিবেচনা প্রসূত। সেক্ষেত্রে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত। যদি 1 তারিখে হল খুলে দিত তাহলে কিন্তু শিক্ষার্থীদের 1 মাসের ভাড়াটা বেঁচে যেত, যারা টিউশনি করে খায় বা মেসে ছিল। তবে অক্টোবরের শুরুতে ভর্তি পরীক্ষা থাকায় 5 অক্টোবরের আগে হল খোলা সম্ভব নয় বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েক মাস আগে থেকেই অক্টোবরে 1, 2, 22, 23, 9 করা আছে। এখন দেখুন, এবং এই পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হচ্ছে না, ঢাকা সহ 8টা বিভাগের শহরে হচ্ছে। আমরা শুধু এই পরীক্ষাটাকে মাথায় নিয়ে ক্যাম্পাসে যদি আমরা হাজার হাজার ছাত্র এবং হাজার হাজার পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে একসাথে ক্যাম্পাসে নিয়ে আসতাম, তাহলে আপনার স্বাস্থ্যবিধির যে প্রাথমিক যে কতগুলো শর্ত সেটা লঙ্ঘিত হতো। আগামী 26 সেপ্টেম্বর থেকে খুলবে বিভাগীয় সেমিনার ও কেন্দ্রীয় লাইব্রেরি। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে রূপান্তর করা হবে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় অকৃতকার্য এবং মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়ার পরও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির 108টি পদে নিয়োগের সুপারিশের অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরীক্ষার্থীদের দাবি, মোটা অঙ্কের লেনদেনে নিয়োগ দেওয়া হয়েছে অকৃতকার্যদের। এই নিয়োগ পরীক্ষা স্থগিত নয়, বাতিলের দাবি জানিয়েছেন তারা। তবে প্রকল্প পরিচালকের দাবি, কিছু ত্রুটি থাকলেও কোনো অনিয়ম হয়নি। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা এবং জনগণকে নিরাপদ স্থানে পৌঁছে দেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির প্রধান কাজ। সেই কাজেই জুনিয়র সহকারী পরিচালক এবং রেডিও অপারেটর সহ 108 পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি। গত 28 আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় 30 আগস্ট। পরে 4 থেকে 6 সেপ্টেম্বর নেওয়া হয় মৌখিক পরীক্ষা। ভুক্তভোগীদের অভিযোগ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় নাম নেই, তবুও সাবাহ বিন হোসেনকে সহকারী পরিচালক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। একইভাবে সমন নামে আরও একজনও লিখিত পরীক্ষায় পাশ না করেই পেয়েছেন নিয়োগ সুপারিশ। এই তালিকায় পরিচালকের ছেলের নাম থাকার দাবি পরীক্ষার্থীদের। শুধু তাই নয়, নিয়োগ পরীক্ষায় ফলাফল ঘোষণা করার পরও নতুন করে 2 জনের নাম যুক্ত করে আবারও ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এছাড়াও একাধিক কর্মকর্তার সন্তানের নামও একই কায়দায় ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের। কর্মকর্তাদের ছেলে মেয়ে ওখানে বেশিরভাগই নিয়োগ পেয়েছে। নিয়োগ তো বাতিল চাবই, যে এরকম একটা প্রহসনমূলক নিয়োগ অবশ্যই বাতিল করতে হবে। সব মিলে মনে 108টা পোস্ট। তো এই সামান্য কটা পোস্ট নিয়ে যদি ওনারা এই ধরনের খেলাধুলা করতে পারে, তাহলে অন্যান্য বড় বড় নিয়োগগুলোর অবস্থা কি আপনি একটু ভাইবা দেখেন। এসব অভিযোগ প্রসঙ্গে মগবাজারে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালকের দাবি, নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়নি, তবে ত্রুটিগুলো খতিয়ে দেখা হচ্ছে। এটা ম্যাটেরিয়ালিটি থাকলে অবশ্যই
সরকার এটা সিরিয়াসলি নিবে এবং স্থগিত করেছে। নিশ্চয়ই আমরা প্রাথমিকভাবে ব্যাপার দিয়েছি, তারাও চেক করছে, তারাও সব চেক করে এটা হয়তো কন্টিনিউ করবে অথবা কন্টিনিউ করবে। কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দায়ী না হলে না। এদিকে এ ধরনের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। অযোগ্য প্রার্থীকে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে বা নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ণ অনৈতিক, অবৈধ এবং একই সাথে সংবিধান লঙ্ঘন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা বাস্তবায়নে সবাইকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। বাতিল করতে হবে যেটা হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয়ে থাকা পণ্য সরবরাহকারীরা ই-ভ্যালি সংকট সমাধানে সরকারের সহযোগিতা চেয়েছেন। তাদের মতে ব্যবসা চালু রাখলেই বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকত। এদিকে প্রতারণা করে এমন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। মার্চেন্টদের কাছ থেকে পণ্য কিনে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করত ই-ভ্যালি। প্রতিষ্ঠানটির কর্ণধার দম্পতি গ্রেপ্তার হওয়ার পর মাথায় হাত উঠেছে এমন হাজার হাজার মার্চেন্টের। প্রতিষ্ঠানটির কাছে কোটি কোটি টাকা পাওনা থাকায় তৃতীয় পক্ষ নিয়োগের মাধ্যমে হলেও ব্যবসা চালিয়ে নেওয়া যেত কিনা সে প্রশ্ন তাদের। ই-ভ্যালিতে বর্তমানে আমি 64 লক্ষ টাকা পাই। কোনো একটা অথরিটি অথবা প্রশাসক যদি উনার ই-ভ্যালিতে বসাই দিয়ে একটা রুলস করে, যদি আমার বিশ্বাস এখান থেকে রিকভার করতে পারবে। ব্যবসায়ীরা বলছেন করোনাকালে বিভিন্ন খাত প্রণোদনা পেলেও পায়নি ই-কমার্স। সংকট কাটাতে সরকার সুনজর না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলছেন এই ব্যবসায়ীরা। সরকার এই মুহূর্তে একটা প্রণোদনার ব্যবস্থা যদি করে দেয়, আমরা যারা মার্চেন্ট আছে বা অনেক কাস্টমার আছে এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে গুলশান জোনের ডিসি জানান নতুন করে কেউ অভিযোগ নিয়ে আসেনি ই-ভ্যালির বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তৎপর থাকবে ডিএমপি। অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় কি টাকা আছে, কিভাবে টাকাটা তাদের কাছে এসেছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। সেগুলো শেষ হলে আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত নতুন করে কেউ কোনো অভিযোগ দেয়নি। কিন্তু যারা এই প্রতারণাগুলো করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতারক চক্র যদি আমরা 2, 4, 5টা 10টা এইভাবে ধরে ফেলি তাহলে হয়তো এগুলি আবার কমে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার কাছে প্রায় 200 কোটি টাকা আটকে আছে বলে দাবি করেছে পণ্য সরবরাহকারীরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন পাওনা প্রায় 200 কোটি টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করছে ধামাকার মালিকপক্ষ। এমন অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টার পরও ধামাকার 4 শীর্ষ কর্মকর্তার কারো সঙ্গেই যোগাযোগ করা যায়নি। ধামাকা নামের মতো অর্থ হাতিয়ে নেয়াতেও মুনশিয়ানা দেখালো অনলাইন ভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি। বিভিন্ন আইটেমের পণ্য বাজার দরের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রির লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকার বেশি। আর সেখানে পণ্য সরবরাহ করে 200 কোটি টাকা পাচ্ছেন না ব্যবসায়ীরা। এত কম দামে কিভাবে পণ্য বিক্রি করবে এমন প্রশ্নে সরবরাহকারীদের কাছে প্রতিষ্ঠানটি দেখিয়েছিল নিজস্ব সম্পত্তি থেকে ভর্তুকি দেওয়ার প্রলোভন। এই অবস্থায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলছেন টাকা ফেরত পাওয়ার আশাতেই আইনের আশ্রয় নেননি তারা। শুরুতে তারা আমাদেরকে জানায় যে আমরা 200 কোটি টাকা দিয়ে ই কমার্সটা শুরু করছি, তো আমাদের ফান্ড ড্রাই হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি এই টাকাটা তারা কখনোই কোম্পানিতে ইনভেস্ট করে নাই। 10 কর্মদিবস এখন 160 কর্মদিবসে অতিবাহিত হয়ে আছে। এত টাকা আটকে যাওয়ায় নিঃস্ব হওয়ার আশঙ্কা করে স্থগিত রাখা প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব খুলে দেওয়ার দাবি জানান তারা। কোম্পানির 2 জন মালিকের মধ্যে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব জসিমউদ্দিন চিশতি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি তার কোনো প্রতিশ্রুতি এই পর্যন্ত রক্ষা করেননি। অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করে দেওয়ার পাশাপাশি ওনাদের ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা রাখে। এসব অনিয়ম সম্পর্কে জানতে যোগাযোগ করতে গেলে দেখা যায় ধামাকার এমডি জসিমউদ্দিন চিশতি ব্যবহার করেন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের একটি মুঠোফোন নম্বর, কিন্তু তিনি সহ প্রতিষ্ঠানটির 4 শীর্ষ কর্মকর্তার কেউই রিসিভ করেননি ফোন কল। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের হাজার কোটি টাকা ক্ষতির দায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এড়াতে পারে না বলে মনে করেন বিশ্লেষকরা। শুরু থেকে নজরদারি করে ব্যবসার কাঠামো ঠিক করে দিলে লাখ লাখ গ্রাহককে এমন পরিস্থিতিতে পড়তে হতো না বলেও মনে করেন তারা।
মাত্র ৩ বছরে হাজার কোটি টাকার ব্যবসা, লোভনীয় অফারে লাখ লাখ গ্রাহকের হুমড়ি খেয়ে পড়া, কোটি কোটি টাকা আটকে গিয়ে গ্রাহকের মামলা, অতঃপর কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা গ্রেফতার। বলছি এ সময়ের আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির কথা। ইভেলির ভেলকিতে যখন আটকে গেছে লাখ লাখ গ্রাহকের টাকা, তখন ফেব্রুয়ারিতে 403 কোটি টাকা থেকে বেড়ে 15 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির দায় দাঁড়ায় 543 কোটি টাকা। এর মধ্যে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান 205 কোটি 86 লাখ টাকা আর গ্রাহকরা পাবেন 311 কোটি টাকা। প্রায় একই পরিস্থিতি ধামাকা ইয়রঞ্জের মতো ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। গেল 20 বছরে দেশে এমন ঘটনা ঘটেছে বারবার। পরিবর্তন হয়েছে গ্রাহকদের নিয়ে ব্যবসার কৌশল, কিন্তু পরিবর্তন হয়নি তদারকির পদ্ধতি। এই কোম্পানিগুলো ইন্টারমিডিয়েট স্টেজে কঠিন নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে, তার কারণ তারা বেশ মাল্টিপ্লায়ার রেটে কিন্তু তারা এই ব্যবসাটা ছড়াচ্ছে। এর আগেও ডেস্টিনি, যুবকের মতো প্রতিষ্ঠানগুলো স্বল্প পুঁজির লাইসেন্স দিয়ে ব্যবসা শুরু করলেও সেখান থেকে বিনিয়োগ নিয়ে বিভিন্ন কোম্পানি খুলেছে। প্রাতিষ্ঠানিক ও যৌথ বিনিয়োগ আয়ত্ত করার কৌশল করেছে। ই ফুড, ই হেলথ সহ বিভিন্ন নামে ডজন খানেক সেবা প্রতিষ্ঠান রয়েছে ইভেলেরও। গ্রেফতার হওয়ার পর ইভেলের সিইও রাসেলও বিনিয়োগ আকর্ষণের কৌশল স্বীকার করেছেন। আইনজীবীরা বলছেন প্রতারণা প্রমাণ হলে 12 বছর পর্যন্ত জেল হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়কে অবশ্যই এটা খতিয়ে দেখতে হবে এবং তারা এটা দায়ভার এড়িয়ে যেতে পারবে না। মানি লন্ডারিং হয়েছে কিনা সেকশন 2 এর যে ডেফিনেশন এবং সেকশন 4 এর যে পানিশমেন্ট, তাহলে কিন্তু প্রায় 12 ইয়ার্স এর পানিশমেন্ট এখানে আসবে। এবং দুর্নীতি দমন কমিশনের 2004 এর আমাদের যদি সেকশন 20 অনুযায়ী ইনভেস্টিগেশন করে যদি এখানে সেই দুর্নীতি পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার প্রায় সেকশন 27 আমাদের পানিশমেন্ট কিন্তু হিউজ, প্রায় 10 ইয়ার্স এর মতো। ঝোপঝাড় জঙ্গলে ভরে গেছে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক। চলছে মাছ চাষ। আধুনিকায়নের লক্ষ্যে 2019 সালে কাজ শুরু হলেও বন্ধ রয়েছে প্রায় 3 বছর। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে জানা গেছে পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি খুঁটি বসানোর কাজ বাকি রয়েছে বলেই এই স্থবিরতা। নগর পরিকল্পনাবিদরা বলছেন 2 প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাবে সেবা বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারণ বাজার, বাংলা মোটর, হাতিরপুল ও পান্থপথ জোন। জনবহুল এই পরিসরে একটু স্বস্তির জায়গা হিসেবে খ্যাত পান্থকুঞ্জ পার্ক, যেখানে দিনের শুরু ও শেষে অনেকেই করতেন শরীরচর্চা, আর দুপুরে তপ্ত রোদে ক্লান্ত পথচারীর খণ্ডকালীন বিশ্রামের আশ্রয় ছিল এ পার্ক। বছর 3 আগেও খুব ভালো পরিবেশ না থাকলেও উন্মুক্ত ছিল সবার জন্যই। বর্তমানে ঝোপঝাড়ে পার্ক অনেকটাই জঙ্গলের মতো। সংস্কারের লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনীর জন্য দেয়া টিনের বেড়া ভেঙে পড়েছে, চুরি হয়ে গেছে অনেক জায়গায়। পার্কের ভেতরে কাটা নালায় চলছে মাছ চাষ। এসব অব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন জানায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের 3টি পিলার বসবে পান্থকুঞ্জ পার্কের মধ্যে, কিন্তু পিলারগুলোর পয়েন্ট না জানতে পারায় উন্নয়ন কাজ স্থগিত রয়েছে। যদিও ক্যামেরায় কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, পাবলিক টয়লেট ও বক্স কালভার্টের কেন্দ্রস্থলের জটিলতায় রয়েছে পান্থকুঞ্জ পার্ক। নতুন করে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমন্বয়হীনতা। এই মুহূর্তে পান্থকুঞ্জ অপেক্ষমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের ল্যান্ডিং এখান দিয়ে যাবে, কিন্তু এই সমস্ত পরিকল্পনাগুলো কাগজে কলমে পরিপক্ক হওয়া সত্ত্বেও গণপরিসর নিয়ে আমাদের উন্নাসিকতা, অবহেলা এবং দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন আচরণের একটি উদাহরণ পান্থকুঞ্জ। এদিকে দীর্ঘদিন পার্কটির অব্যবস্থাপনায় সমস্যা তুলে ধরেন নানা বয়সীরা। খেলতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের, এখান থেকে দূর দূরান্ত যাইতে পারছি, বাণিজ্য মাঠে যাইতে হইতেছে, কলমের মাঠে যাইতে হইতেছে। আমরা আগে খেলতে আসতাম, এখন আমরা খেলতে পারছি না। পার্কে মানে না আসার মতনই একটা জঙ্গল, আফ্রিকা একটা জঙ্গলের মতন হয়ে রয়েছে। আমাদের এখানে যদি একটু মানুষের হাঁটা চলা বা বিনোদনের যদি ব্যবস্থা অতি দ্রুত সম্ভব করা যায়, তাহলে আমাদের সবার জন্য হয়তো মঙ্গল হবে। 2017 সালে ঢাকা দক্ষিণ সিটির জল সবুজে ঢাকা কর্মসূচির আওতায় উন্নয়ন কাজ চলছিল পান্থকুঞ্জ পার্কের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে খাল দখল করে 2টি মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা বলছেন খালের ওপর মার্কেট নির্মাণ করায় তা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। অবশ্য সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের কথা স্বীকার করেছেন মেয়র। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল দখল করে 2টি জায়গায় স্থায়ীভাবে মার্কেট নির্মাণ করছেন রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী। সরেজমিনে গিয়ে দেখা গেছে খালের উপরে স্ল্যাব বসিয়ে ঝুঁকিপূর্ণভাবে দোতলা 2টি মার্কেটের নির্মাণ কাজ চলছে। মার্কেটে মোট 14টি দোকান রয়েছে। অভিযোগ উঠেছে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা এসব দোকান মোটা টাকার বিনিময়ে বিক্রির জন্য পায়তারা করছেন ক্ষমতাসীন দলের এই পৌর মেয়র। খবর পেয়ে
জেলা প্রশাসক অবৈধভাবে গড়ে ওঠা এই মার্কেটের নির্মাণ কাজ বন্ধ করে দিলেও পৌর মেয়রের নির্দেশে আবারও তা শুরু করেছেন বলে জানান নির্মাণ শ্রমিকরা। কাজ করতে করতে কদিন কাজ বন্ধ রেখে পর্যন্ত আবার 2 দিন পরে আবার কাজ করে। মাস দেড়েক 2-1 মতন হচ্ছে কাজ করছে আমাদের কাটাখালী পৌরসভার মেয়র মোহাম্মদ আব্বাস আলী। স্থায়ীভাবে মার্কেট নির্মাণের ফলে খালটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। মার্কেট করার কোনো সুযোগ নেই এবং আমরা মার্কেট করার কোনো ইয়েও দিই তাকে পারমিশন আমরা দিতে পারি না, ওটা আমরা জানিও না। এখন বাজারঘাট হইলে দেখা যায় যে ওখানে বিভিন্ন ধরনের আবর্জনা বা ফেলে নষ্ট করতে পারে। তবে অনুমোদন ছাড়া মার্কেট নির্মাণ করার কথা স্বীকার করে নানা যুক্তি দেখান পৌর মেয়র। না, বিএমডিএর কাছে আমাদের লিখিত কোনো অনুমতি আমাদের নেওয়া নাই। আগের মার্কেটগুলো ছিল একটু যত্রতত্র ছিল, অগোছালো ছিল, এবার একটু পরিকল্পিতভাবে একটু ফাউন্ডেশন দিয়ে করা হচ্ছে। শিগগিরই অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট দুটির নির্মাণ কাজ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এতদিন এটা বন্ধ আছে এটাই আমি জানতাম, যেহেতু আপনারা এখন আবার আমাকে জানালেন যে পুনরায় কাজ শুরু হয়েছে, আমি আবার সেখানে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এটা দেখব। বছর খানিক আগে বিএমডিএ প্রায় 17 কোটি টাকা ব্যয়ে এই খালটির খনন কাজ শেষ করেছে। ভুইফোর সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির প্যান্ডেল সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের নাম জড়িয়ে গড়ে ওঠা সংগঠনগুলোতে দলীয় নেতাদের অতিথি না হতে আহ্বান জানান ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 14তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। দলটির পরিচয় দেয়া নেতাকর্মীরাও জড়ো হন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে। তবে দলীয়ভাবে সংগঠনটির অনুমোদন না থাকায় খোদ সাধারণ সম্পাদক এসে বন্ধ করে দেন তাদের আয়োজন। এর পরপরই অনুষ্ঠান স্থল থেকে চলে যেতে থাকেন প্রজন্ম লীগের সব নেতাকর্মী। খুলে নেওয়া হয় ব্যানার সহ সব আয়োজন। অনুমোদনের বিষয়টা সম্পূর্ণ আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিষয়। যখন তিনি প্রয়োজন মনে করবেন আমরা তাদের সন্তান আমাদের ঘরে তুলে নেবেন। পরে সভাপতি মণ্ডলীর সভায় ওবায়দুল কাদের বলেন, এসব ভুইফোর সংগঠন চাঁদাবাজির জন্য প্রতিষ্ঠা হয়, দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে তারা। এগুলো আসলে চাঁদাবাজির প্রতিষ্ঠান সবাই করে তা না, কিছু কিছু প্রতিষ্ঠান আছে নিরঙ্কুশভাবে এরা চাঁদাবাজি নির্ভর, চাঁদা নির্ভর পার্টি এবং এরা দলের নাম ভাঙা কাজে এইসব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, সম্মেলনে, বৈঠকে, প্রতিষ্ঠা বার্ষিকী হোক, যেটাই হোক, আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাবো আপনারা আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন না। গঠনতন্ত্র অনুযায়ী 7টি সহযোগী সংগঠন রয়েছে আওয়ামী লীগের। এর বাইরে 2টি সংগঠন শ্রমিক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। মডার্না কিংবা ফাইজারের টিকা নেওয়ার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী। সৌদি আরব অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও তারা বলছেন নির্ধারিত টিকা ছাড়া যেতে পারবেন না কর্মস্থলে। আর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকা ছাড়া প্রথম ডোজের কোনো টিকা নেই। মুঠোফোনে বার্তা পেয়ে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত ভ্যাকসিন না পেয়ে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। তাদের দাবি মডার্না বা ফাইজারের ভ্যাকসিন ছাড়া তারা কর্মস্থলে ফিরতে পারবেন না। আমাদের টিকা চাই, ফাইজারের বা মডার্নার। 12 তারিখে মেসেজ দিছে টিকাটা মারবো, 12 তারিখেই আমরা সিলেট থাকি, আমরা 7 জন। আজ না কাল না পরশু না করে দেয়, আজকে কালকে এবার বলে শুধু আমাদের আশ্বাস দিচ্ছে, ওরা আমাদের টিকা দিচ্ছে না। সৌদি আরব এরই মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলেও সে তথ্য নেই প্রবাসীদের কাছে। আর তাই এখনো যুক্তরাষ্ট্রে তৈরি ভ্যাকসিনের আশায় থাকতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হতে চলেছে অনেকের। তারপরও নাছোড়বান্দা মডার্না বা ফাইজারের জন্য। বৃহস্পতিবার রাত্রে আমার মেসেজ আছে 18 তারিখ আসার জন্য। এখন যদি আমাদের ভিসা নষ্ট হয়ে যায়, কেউ দিবে আমাদের পয়সা? টাকাগুলো দিবে কেউ? আমাদের লাইফ নষ্ট হয়ে যাবে। টিকা না দিতে পারলে তো আমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমরা যাইতে পারবো না। আমাদের এই যে 3 লাখ 3.5 লাখ টাকা কে দিবে আমাদের? এরা বলে কয় টিকা নাই, তাহলে মেসেজ দিল কিসের জন্য? আমাদের হয়রানি কিসের জন্য করে? সারাদিন না খেয়ে আমরা এই জায়গায় রয়েছি। হাসপাতাল পরিচালক বলছেন তাদের কাছে মডার্নার প্রথম ডোজ বা ফাইজারের কোনো টিকা নেই, দেয়া হচ্ছে শুধু সিনোফার্ম আর অ্যাস্ট্রাজেনেকা। ওরা ভুল তথ্য দেয়। সৌদি আরবে 5টা টিকা অ্যাকসেপ্টেড, 1 নাম্বার ফাইজার, 2 নাম্বার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা, তারপরে হলো মডার্না,
জনসন অ্যান্ড জনসন এমনকি ইদানিংকালে সিনেটটা সিনোফার্ম তারা অ্যাকসেপ্ট করছে, কিন্তু ওদের মাথার মধ্যে শুধু মডার্না আর ফাইজার। এটা তো অ্যাস্ট্রাজেনিকার টিকা আপনি দেখেন সব জায়গায় চলতেছে, আমরা তো বলি না যে পাবে না তারা। প্রবাসীদের যে কোনো জটিলতার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 20 দিনের মধ্যে দেশের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার এক মত বিনিময় সভায় কথা বলেন মন্ত্রী। আমাদের ছেলে মেয়ে যারা 12 থেকে 17 বছর বয়সের তাদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অনুমোদন দিয়েছে। আমাদেরও সিদ্ধান্ত হয়েছে, আমরা স্কুল কলেজ খুলে দিয়েছি, কাজে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুরক্ষিত করতে চাই, সেই জন্যে এই টিকা দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্যদিকে মালদ্বীপ ও শ্রীলঙ্কার পাশাপাশি ইউরোপে নতুন রুটে বিমান চালুর চিন্তা করছে বাংলাদেশও। নতুন গন্তব্যে ফ্লাইট চালু করতে দেশি বিদেশি উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। তবে বিমানবন্দরের সক্ষমতা ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে হবে বলে মত তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। অর্থনৈতিক উন্নতির সঙ্গে ভ্রমণেও বিমানে চড়ার আগ্রহ বাড়ছে দেশের মানুষের, বাড়ছে কাজের সন্ধানে দেশের বাইরে যাওয়া মানুষের সংখ্যাও। সেই সাথে অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেও ঢাকাকে গুরুত্বপূর্ণ মনে করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। প্রায় 2 দশক পর বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান চালুর ঘোষণা দিয়েছে মিশর। ঢাকায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজও। 2002 সালের পর বিমান যোগাযোগ চালু করতে চায় উজবেকিস্তান। একইভাবে মালদ্বীপ, কলম্বোর পাশাপাশি ইউরোপেও নতুন রুট চালুর চিন্তাভাবনা করছে বাংলাদেশও। এভিয়েশন মার্কেট বাংলাদেশে যেটা আছে সেটার মার্কেট শেয়ার আসলে আমাদের বাংলাদেশি ক্যারিয়ারগুলো ইনক্লুডিং বাংলাদেশ বিমান, প্রাইভেট এয়ারলাইন্স হিসাবে ইউএস বাংলা, আমরা আসলে সেভাবে পর্যাপ্ত মার্কেট শেয়ার নিতে পারি নাই, যেটা ফরেন ক্যারিয়ারের কাছে অলমোস্ট 70% মার্কেট শেয়ার আছে। প্রথমবারের মতো বাংলাদেশে একটা এয়ারলাইন্স কলম্বো এবং মালেতে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। নতুন রুটে ফ্লাইট চালু হলে এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে, তবে এজন্য বাড়াতে হবে বিমানবন্দর পরিচালনায় আন্তর্জাতিক মানের দক্ষতা, এমন মত এভিয়েশন বিশেষজ্ঞদের। এখন কিন্তু অনেক বিদেশি এয়ারলাইন বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে এবং এটা কিন্তু আরও বাড়বে। প্যাসেঞ্জারদেরকে ওয়েটিং টাইম, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, এটার জন্য যে ধরনের সক্ষমতা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থাকা দরকার, আমার মনে হয় সেখানে যথেষ্ট অপ্রতুলতা আছে। বর্তমানে বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে 16টি দেশে, আর বেসরকারি নভো এয়ার 1টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে 9টি দেশে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বখ্যাত ব্র্যান্ড ল'রিয়েল, ম্যারিকা কিংবা বায়ো অ্যাকুয়ার মতো প্রসাধনী সামগ্রী পাওয়া যায় মাত্র 50 থেকে 100 টাকায়। ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি এই নকল পণ্য ছড়িয়ে পড়ছে রাজধানীসহ বিভিন্ন শহরের পার্লার, সেলুন আর স্পাগুলোতে। রাজধানীতে এমন একটি ভেজাল কারখানা মালিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রিপোর্ট তোহা খান তামিমের। ত্বক বা চুলের যত্নে কিংবা রূপসজ্জায় পার্লার বা সেলুনের শরণাপন্ন হন মানুষ। এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সাধারণত যাচাই করা হয় না পণ্যের মান, আর এই সুযোগটাই কাজে লাগায় অসাধু ব্যবসায়ীরা। সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচরে এমন একটি কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ, যেখানে তৈরি করা হয় স্পা সেন্টার ও পার্লারে ব্যবহৃত নকল প্রসাধনী। বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বডি লোশন, হেয়ার স্পা ক্রিম, হোয়াইটনিং লেজার ফেস প্যাক সহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য জব্দ করা হয়। আটক করা হয় মূল কারিগরকে। পুরান ঢাকা থেকে পণ্যের চাহিদা অনুযায়ী কেমিক্যাল নিয়ে আসেন ব্যবসায়ীরা। কারখানায় বিশেষ মেশিনে প্রক্রিয়ার পর বোতলজাত করা হয়। পরে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগানো হয়। এসব ভেজাল পণ্য ব্যবসায়ীরা কারখানা থেকে সরাসরি নিয়ে যান পুরান ঢাকার চকবাজারে। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন বড় পার্লার, সেলুন ও স্পা সেন্টারগুলোতে। কেমিক্যাল দিলে আমরা গ্যালানে বরালে আসে আর মিক্সার করে বাসায় বানাই। লেবেলটা আমরা ফ্রেশ করে লই, আর কোটাগুলো যে চোখে পাওয়া যায় অন্য কিছু বানায় লই, ডাইস বানায় লই। পুলিশ বলছে রাজধানী সহ দেশের বড় শহরগুলোর পার্লারে দেদারসে ছড়িয়ে পড়ছে এসব নকল পণ্য। পার্লারের যারা ভোক্তা, যারা পার্লার ব্যবহার করতে যায়, তারা তো আসলে তাদেরকে কি ধরনের
প্রসাধনী দিচ্ছে, ব্যবহার করছে, এটা তো আসলে যাচাই বাছাই করার সুযোগ থাকে না। তো এই যার কারণে তাদেরকে এই সমস্ত নকল প্রসাধনী দিয়ে তাদেরকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করা হয়। এই ট্রিটমেন্টের কারণে দেখা যায় যে দীর্ঘদিন যারা পার্লার ব্যবহার করে সে সমস্ত লোকজন অসুস্থ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে কেমিক্যাল নির্ভর এসব ভেজাল প্রসাধনী ব্যবহারে চর্মরোগ, ত্বকের প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। এক শিশু হাসপাতালেই ভর্তি চলতি বছর হয়েছে 650 জন। এদিকে এডিস নিধনে যথাযথ কর্মকৌশল নির্ধারণের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। বিনোদন বলতে শুধুই কার্টুন দেখা, তা আবার হাসপাতালের বিছানায়। তৈমুরের বয়স মাত্র 1.5 বছর। এই বয়সেই স্যালাইনের সুই ফুটছে হাতে পায়ে। ওদিকে হিয়ার বয়স আরও কম, মাত্র 6 মাস। শুধু তৈমুর, হিয়া কিংবা মিম নয়, এই তালিকায় আরও আছে অনেকেই। তারা সবাই ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে ভর্তি। রাতে হঠাৎ করে জ্বর তো জ্বরই, 5 ঘন্টা পর পর আমরা সাপোজিটা দিচ্ছি, বাট জ্বর নামছে না। দুর্বল হয়ে পড়ছিল। যে মেয়ে হাসি খুশি ছিল সে মেয়ে তো নিস্তেজের মতো একটা অবস্থা। অবাক হলো সত্যি যে বেশিরভাগেরই বাসা মিরপুরে। আমি আছি, এই আপ আছে, আমরা এনেতে তো 4টাই দেখি, 4টা ফ্যামিলি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কিছুতেই কমছে না ডেঙ্গু রোগী। শুক্রবার ভর্তি হয়েছে 15 জন। 650 জন রোগী ভর্তি হয়। এই বছরে আমাদের 10 জন বাচ্চা মারা যায়। এদিকে মশা নিয়ন্ত্রণে রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে বক্তারা রাজনৈতিক অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। শুধু গাইডলাইন হলে তো হবে না, পলিসি হলে হবে না। তার জন্য কিন্তু একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান সার্বিকভাবে এই সব মশা এবং সংক্রামক কীট দমনের বিভিন্ন অ্যাসপেক্ট সেটাকে তারা নির্দেশনা দেবে, গবেষণা করবে। মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমরা বলেছি আপনারা যদি না পারেন কোনো তৃতীয় কোনো সংস্থাকে দেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, ঘটা করে মশা মারতে যেভাবে কামান দাগানো হয় সেই ওষুধ কতটা কার্যকর তা নিয়ে মনিটরিং নেই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের নামে হঠকারিতার পথ ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ে মাঠে তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকার এতে সহযোগিতা করবে। সম্মেলনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজি শফিউল আজম খান বারকু ও হাজি আলতাফ হোসেন বিপ্লব। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সন্ত্রাসীর পথ না ছাড়লে বিএনপির পরিণতি ভয়াবহ হবে। বিএনপি বিকল্প পথ খুঁজে, তারা ষড়যন্ত্র ছাড়া পেছনের দরজা তারা তাদের ক্ষমতায় আসার পথ নাই তাদের। আন্দোলনের নামে হটকারিতার পথ পরিহার করুন, নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এখন থেকে প্রস্তুতি নিন। আগামী নির্বাচন একটা নূতন নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন হবে। সার্চ কমিটির মাধ্যমে যেভাবে হওয়ার সেভাবে নির্বাচন কমিশন ইনশাল্লাহ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন হবে এবং সেই নির্বাচন কমিশন যথাসময়ে আগামী নির্বাচন 2023 সালের শেষার্ধে বা 24 সালের প্রথমার্ধে নির্বাচন হবে বাংলাদেশে। শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে মাত্র। বিএনপি তাদের নেতাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক দাবি করলেও অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গতকাল বিকেলে রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা নিয়ে রচিত স্মৃতিতে রণাঙ্গন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখে বলছেন তাদের নেতা নেত্রী যুদ্ধে, এটা হলো মুনাফিক, ভিতরে তা ধারণ করে না। মুক্তিযোদ্ধারা যে স্লোগান দিয়ে যুদ্ধ করেছে, যে স্লোগান দিয়ে আমাদের অসংখ্য বন্ধু মরেছে, এই রংপুরেরই খ্যাতনামা মুক্তিযোদ্ধা মুক্তার এলাকায় মুক্তিযোদ্ধাকে যখন হত্যা করা হয় সেই মুহূর্তেও সে বলেছিল জয় বাংলা। সেই 15 আগস্ট মুহূর্তের মধ্যে জয় বাংলাটা বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল। বিএনপি যতই আন্দোলন করুক, আগামী নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার থাকবে না বলে জানান মন্ত্রী। গতকাল সকালে টাঙ্গাইলে শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণ সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে কোনো নিরপেক্ষ সরকার হবে না, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামী দিনে নির্বাচন হবে।
এবং সেটি দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশনের উপরে কোনো সরকারের, কোনো প্রধানমন্ত্রীর, কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো ভূমিকা নাই। সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টি করতে নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলন করে। এ ঘটনার প্রতিবাদে তারা আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার ঘোষণাও দেন। এই বিষয়টি খুবই উদ্বেগজনক। কেউ কিছু জানে না, মানে এরকম একটা ঘটনা ঘটলো, প্রশ্নবিদ্ধ করা, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা এবং সাংবাদিকতার সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করা। সেখানে কোনো রকম অর্থের কোনো রকম মানে নয়ছ করার কোনো সুযোগই নাই। সাংবাদিকতার সুনামক্ষুণ্ণ হয়েছে, সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা হয়েছে। এগুলো যেন আর না হয়। ঢালাওভাবে এই ধরনের পদক্ষেপ আমরা উদ্দেশ্যমূলক বলে মনে করি। পদক্ষেপকে সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টির কৌশল বলেও মনে করছে। সমাজে মানুষের কাছে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ তথা সংগঠন ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 5 মিনিটের পথে লাগছে 1 ঘন্টা। দীর্ঘ যানজটের সাথে কখনো কখনো ধূলিঝড় যুক্ত হয়ে দ্বিগুণ হচ্ছে ভোগান্তির মাত্রা। মামলা, অবৈধ স্থাপনা, বৈদ্যুতিক খুঁটি আর রেলের জায়গা নিয়ে জটিলতায় গতি হারিয়েছে গাইবান্ধা শহরে 4 লেন সড়ক নির্মাণ কাজ। হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতল হক সাগর। একে তো যানজট, তার উপর ধূলিঝড়ের ঝাপটায় নাকাল হয়ে পথ চলাই এখন নিয়তিতে পরিণত হয়েছে গাইবান্ধাবাসীর। শহরে 4 লেন প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতিতে দীর্ঘ যানজটে অফিস আদালত হোক আর হাসপাতালেই হোক, পথের বিড়ম্বনার শেষ নেই। আর এ ভোগান্তির জন্য অজুহাতেরও শেষ নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। যদি কোনো রোগী এই রাস্তাতে যায়, তার বাচ্চা রাস্তায় হবে, হাসপাতাল পর্যন্ত পৌঁছতে হবে না। এত যানজট রাস্তাঘাটে আমরা চলাচল করে পাচ্ছি না, খুব সমস্যা। যেখানে আমাদের 5 মিনিটের রাস্তা, সেখানে আমাদের 1 ঘন্টা আধা ঘন্টাও লেগে যাচ্ছে। স্থানীয় কিছু লোকজন কর্তৃক আমরা বাধার সম্মুখীন হচ্ছি, যার কারণে আমাদের বিভিন্ন সময় কাজের গতি স্লো হয়ে যাচ্ছে। প্রায় 3 বছরে 2.5 কিলোমিটার 4 লেন সড়কের 1.5 কিলোমিটারও পুরোপুরি শেষ হয়নি। নানা জটিলতা কাটিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও অপসারণ হয়নি বৈদ্যুতিক খুঁটি। রেলওয়ে জমি হস্তান্তর না করায় রেলগেটে থমকে আছে 4 লেন সড়কের কাজ। রোডসের সাথে আমরা সমন্বয় করে কাজ করতেছি। বাধাগুলো অপসারণ হলে খুব শীঘ্রই আমরা এটাকে ঠিক করে দিতে পারবো। 30 শতকেরও অধিক জমি রেল থেকে সড়কের পথে মানে ব্যবহারের অনুমতি দেওয়ার প্রশ্ন আসবে। এই ভূমির যে দাম, সেটা আমরা সাব রেজিস্ট্রার অফিসে চেয়েছি। বাস টার্মিনাল থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত আধা কিলোমিটারে ধর্মীয় স্থাপনা অপসারণে ধীরগতি আর জমির মালিকানা নিয়ে দফায় দফায় মামলার কারণে এমনটি হয়েছে জানিয়ে এবছরেই কাজ শেষের প্রতিশ্রুতিও দিলেন সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। আদালতের একটা ব্যাপার ছিল, সেই জন্য দেরি হয়েছে। যেই রেটে আমাদের কন্ট্রাক্টর কাজ করছে সেটা ছিল অনেক আগে। অক্টোবর থেকে আমরা বিটুমিনাস কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। ডিসেম্বরের মধ্যে আমরা ইনশাল্লাহ 4 লেনের কাজ, শহর অংশে যে কাজটা আমরা শেষ করতে পারবো। 2018 সালের 8 নভেম্বর প্রায় 14 কোটি টাকায় 2.5 কিলোমিটারের 4 লেন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার ফুলছড়ির বালাসী ফেরিঘাট টার্মিনাল পরিদর্শন করেছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। গতরাত 8টায় ঘাট পরিদর্শনকালে ফেরি সার্ভিস চালুর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। শিগগিরই উভয় পারে নদী খনন করে নৌরুটে স্পিডবোট ও লঞ্চ চলাচলে উপযোগী করে তোলার আশ্বাস দেন। চলতি বছরের জুনে ফুলছড়ির বালাসীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে 145 কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ ও ব্রহ্মপুত্র নদ খনন কাজ শেষ হয়, কিন্তু নাব্য সংকটের কারণে নৌরুটে ফেরি সার্ভিস চালু করা সম্ভব হয়নি। স্পিডবোটটা আমি এখনই আগামী 2-1 মাসের মধ্যেই চালু করতে চাচ্ছি। আর জানুয়ারিতে অবশ্যই আমরা ধৈর্য ধরে আমরা এই প্রকৃতির এই যে প্রতিকূলতা, এটাকে আমরা প্রতিবন্ধকতা হিসাবে না নিয়ে আমরা চেষ্টা করি যে কতটুকু আমরা উদ্ধার করতে পারি। বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়ার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে রায়েন্দা বড় মাছুয়া ফেরিঘাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বলেশ্বর নদীর 2 পারে ফেরিঘাট নির্মাণের কাজ প্রায় শেষ। ফেরি পারাবার শুরু হলে সড়ক পথে ঘুরতে হবে না 70 কিলোমিটার পথ। চলতি বছরের ডিসেম্বরে চালু হতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটলের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। পিরোজপুর ও বরগুনা জেলার একটা বড় অংশের সাথে বাগেরহাটের মানুষের যোগাযোগের মাধ্যম বলেশ্বর নদীতে খেয়া পারাপার।
প্রায় 4 দশক ধরে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রায়েন্দা বড় মাছুয়া খেয়া পারাপার করছে। ঢাকা থেকে স্টিমারে সরাসরি পিরোজপুরের বড় মাছুয়া ঘাটে নামার পর খেয়া পার হয়ে শরণখোলা যেতে হয়। ফেরি চালু হলে পিরোজপুরের মঠবাড়িয়া, তুষখালী, ইন্দুরকানী, বরগুনার পাথরঘাটা সহ পুরো বরিশালের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। সড়ক পথে ঘুরতে হবে না 70 কিলোমিটার পথ। ট্রলারে পারাপার করিতে অনেক সময় বসে থাকা লাগে নদীতে, আবার মাঝে মাঝে বাতাস উঠলে তুগান ওঠে, তুগানে অনেক ভয় লাগে। যদি ফেরিগেটটা চালু হয়ে যায় তাহলে আমাদের এত দূর ঘুরতে হবে না, মানুষ সহজেই ওপার এপার মালামাল নিয়ে যাতায়াত করতে পারবে, বহুদিনের ভোগান্তি কমবে। যদি ফেরি হয় তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়, জীবনের ঝুঁকি থাকে না। বলেশ্বর নদীতে ফেরি চালু হলে দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে জানান শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান। ফেরিটি অতি দ্রুত চালু হলে আমাদের দুই উপজেলার মানুষের দুর্ভোগ কমবে এবং আমাদের দীর্ঘদিনের একটি দাবি পূর্ণ হবে। তাই সরকারের কাছে আমার আকুল আবেদন, অতি দ্রুত যেন আমাদের এই ফেরিটি চালু করা হয়। চলতি বছরের মধ্যে ফেরি চলাচল শুরু হবে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে পিরোজপুর সড়ক বিভাগ কর্তৃক ফেরিঘাট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং রায়েন্দা প্রান্তে ফেরিঘাট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন হবে। এলাকার জনগণের দীর্ঘদিনের যে দাবি ফেরি পরিচালনার মাধ্যমে সেই দাবি পূরণ হবে। প্রতিদিন খুলনা ও বরিশাল বিভাগের প্রায় 15 থেকে 20 হাজার মানুষ বলেশ্বর নদী দিয়ে খেয়া পারাপার হয়। সময় সংবাদ, বাগেরহাট। ভরসা আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় পতিত জমিতে তরমুজ চাষ করে সফল শিক্ষার্থী, ফলন ভালো হওয়ায় লাখ টাকা আয়ের স্বপ্ন। উৎসাহিত হচ্ছেন বেকার যুবকরা। পাহাড়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কচু দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে। স্থানীয়ভাবে চাহিদা থাকলেও না থাকলেও প্রক্রিয়াজাত করে রপ্তানি হচ্ছে মিয়ানমার, চীন সহ বিভিন্ন দেশে। ইতোমধ্যে জেলার দীঘিনালার অনেকে এ খাতে পেয়েছেন সফলতা। কর্মসংস্থানের সুযোগও হয়েছে অনেকের। খাগড়াছড়ির প্রতিনিধি জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি না রিপোর্ট। পাহাড়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এক ধরনের কচু নাম লিখিয়েছে রপ্তানি পণ্যের তালিকায়। স্থানীয়দের কাছে এটি জঙ্গলের ওলকচু বা বাদকচু নামে পরিচিত। রান্নার প্রণালী কঠিন হওয়ায় এটি তেমন প্রচলিত নয় এখানকার হাটবাজারে। তবে প্রক্রিয়াজাত করে এ কচু পাঠানো হচ্ছে মিয়ানমার, চীন সহ বিভিন্ন দেশে। ইতিমধ্যে খাগড়াছড়ির দীঘিনালার অনেকে এ ব্যবসায় সফল হয়েছেন। মালটা ধোয়ার পর এটা কাটার পরে আপনার কি হয়, কাটার পর রোদ্রে দেই, না হলে আমি এরকম চুলা করে চুলার ভিতরে দেই মালটা শুকানোর জন্য, প্রসেসিং করার জন্য। এগুলা বস্তা প্যাকিং করে তারপরে এগুলাকে ইয়াতে পাঠাই দিই, চট্টগ্রামে পাঠাই দিই বা ঢাকাতে পাঠাই দিই। ওইখান থেকে এগুলো বাহিরের রাষ্ট্রেতে চলে যায়। সপ্তাহে 1 গাড়ি অথবা 15 দিনে 1 গাড়ি দিতে পারি। ওই প্রতি মনে 600 টাকা। এখানে ওই মালগুলো বিদেশে নিয়ে যায়। প্রক্রিয়াজাত কাজে কর্মসংস্থানের সুযোগও হয়েছে স্থানীয়দের। পরিষ্কার পরিচ্ছন্নতা, কাটা ও শুকানোর কাজে পুরুষদের পাশাপাশি কাজ করছেন নারীরাও। অন্য জায়গাতে এই জায়গাতে বালা মজুরি 250 টাকা। নিজের খরচ চালায়, 2টা নাতি আছে, মা বাপ ছাড়ায় 2টা ভালি, এই সব কিছু এর উপরেই নির্ভর। এটা দিয়ে মানে আমার সংসার চলে, মানে ডেলি ইনকামে দিয়ে বাবা মা নিয়ে ছেলে সন্তান নিয়ে আমরা ভালো খাইতেছি। দেশের বাইরে এ জাতের কচুর চাহিদা থাকলে এর সম্ভাব্যতা যাচাই করে বাণিজ্যিকভাবে চাষাবাদে কৃষকদের কারিগরি সহযোগিতার আশ্বাস দিলেন গবেষণা কর্মকর্তা। যেহেতু আমাদের কৃষক ভাইরা পাহাড় থেকে, জঙ্গল থেকে সংগ্রহ করে এনে বিক্রি করছেন, এটা কোনো চাষ করছেন না, সুতরাং আমাদেরকে দেখতে হবে যে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা। পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস বন্ধ ও রক্ষা করা গেলে আরও অনেক সম্ভাবনা ধরা দেবে অদূর ভবিষ্যতে, এমনটা মত পরিবেশবাদীদের। সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অবসর সময়ে পতিত জমিতে বিভিন্ন জাতের তরমুজ চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার প্যারামেডিকেলের এক শিক্ষার্থী। অল্প জায়গায় বাহারি তরমুজের অধিক ফলন দেখে স্থানীয় বেকার যুবকরাও তরমুজ আবাদে উৎসাহিত হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্যে রিপোর্ট। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, ফলে অলস সময় পার করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের প্যারামেডিকেলের শিক্ষার্থী মোহাম্মদ সামিউল। মোবাইলে ইউটিউবে তিনি দেখেন কুমিল্লার এক তরমুজ চাষের গল্প। পরে ওই চাষির সাথে যোগাযোগ করে তরমুজ চাষের পরামর্শ নেন। এরপরে বিদেশি ব্ল্যাক বেবি, গোল্ডেন ক্রাউন এবং দেশিজাত মধুমালা ও সুপার কিং তরমুজের চারা রোপণ করেন। ফলন ভালো হওয়ায় লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই শিক্ষার্থী। প্রথমত অনেক
অনেকেই না করেছিল, কিন্তু বর্তমানে সবাই আমার ক্ষেতে ফলন দেখতেছে এবং সবাই আসতেছে এবং সবাই বলতেছে কীভাবে কী করছি, সবাই জানতে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সবাই এখন খুশি। প্রথমবারের মতো এলাকায় বাহারি তরমুজের ভালো ফলন হওয়ায় অন্য বেকার যুবকেরাও পতিত জমিতে তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছে। ভালো ফলনও হয়েছে, তো আলহামদুলিল্লাহ আমরাও উৎসাহ পেয়েছি। আগামীতে আমরাও এই ধরনের চাষাবাদ করার চিন্তা ভাবনা আমরা পোষণ করতেছি। যে জমিগুলো পড়ে আছে এগুলা চাষ করার জন্য করতেছি, স্বামী থেকে আমরা পরামর্শ নিচ্ছি। আমরা এটা ভবিষ্যতে করার একটা আশা আছে। কৃষি বিভাগের দাবি এলাকার তরমুজ চাষিদের দেওয়া হচ্ছে পরামর্শ। পোকামাকড় রোগবালাইয়ের যে আক্রমণ হয়, এটার ওষুধ সম্বন্ধে তো তার সম্পূর্ণ জ্ঞান বা ধারণা নেই, তখন আমাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করলে আমরা আসি, ওনাকে পরামর্শ দিই। ৪৫,০০০ টাকা খরচ করে গত জুলাই মাসে ২৫% জমিতে তরমুজ আবাদ করেন প্যারামেডিকেলের শিক্ষার্থী মোহাম্মদ সামিউল। খরচ বাদ দিয়ে অন্তত ১ লাখ টাকা লাভের আশা তার। সময় সংবাদ। নেত্রকোনার দুর্গাপুরে এলপিজি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে পৌর শহরের প্রেস ক্লাব মোড়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় বক্তারা অভিযোগ করেন, কিছু মুনাফালোভী প্রতিষ্ঠান এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি করে রেখেছে, তাই গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান তারা। এছাড়া দুর্গাপুর কমলাকান্দা উপজেলা সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়। সুনামগঞ্জে সুরমা নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল দুপুরে সুরমা নদীর তীরে সদর উপজেলার রেবিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ ও মানববন্ধন করা হয়। বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ১,০০০ মানুষ অংশ নেন। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য নড়াইলে ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। এই সময় সম্মাননা প্রাপ্তদের পদক পরিয়ে দেন অতিথিরা। এছাড়াও প্রত্যেককে ১০,০০০ টাকার চেক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক উপস্থিত ছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি নির্বাচন বানচালের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বিকেলে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় বক্তারা বর্তমান চেয়ারম্যান আসন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন, পরে প্রত্যাহার করায় নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নিয়ে চেয়ারম্যান বাদী হয়ে শরণখোলা উপজেলার সঙ্গে সীমানা বিরোধের মামলা করেন। এরই প্রেক্ষাপটে গত ১৬ সেপ্টেম্বর নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত। এই জটিলতা দ্রুত নিরসন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। বেসরকারি পাটকলগুলোর সিন্ডিকেটের কারণে নাটোর জেলার হাটগুলোতে কম দামে পাট কিনছেন প্রতিনিধিরা। এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি পাট ৩,১০০ থেকে নেমে ২,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। এই মুহূর্তে সদর উপজেলার তেবাড়িয়া হাটে আছেন সহকর্মী আল মামুন, সরাসরি চলে আছে তার কাছে। মামুন। ধন্যবাদ কাজল। যে বিষয়টি বলছিলেন, মিল কলেজ সিন্ডিকেটের কারণে কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে প্রতি মন পাটে 400 টাকা পর্যন্ত কিন্তু কমে এসেছে। যে বিষয়টি আমরা আজ সকাল থেকে যে হাটে দেখতে পেয়েছি, কৃষকদের মধ্যে কিন্তু একটি বড় ধরনের হতাশা দেখা দিয়েছে। তারা যেটা বলছে যে গত বছর যে তুলনায় দাম ছিল সেই দাম কিন্তু তারা এবার পাচ্ছেন না। এই কারণে কিন্তু কৃষকরা হতাশার মধ্যে রয়েছেন। তবে তারা মিল মালিকের প্রতিনিধি হিসাবে এখানে পাট কিনছেন, তাদের সঙ্গে আমি কথা বলে যেটুকু জানতে পারেছি তারা যেটুকু বলছে, 2 শতাধিক পাটকল রয়েছে সারা দেশের। পাটকলগুলো একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু পাটের দাম কমিয়ে আনা হয়েছে। ২,৮০০ টাকা পর্যন্ত মিলগুলো সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার কারণে যারা পাট কম দামে কিনছেন, এই কারণে দাম কমে এসেছে। একটি বিষয় যেটা আমরা বলতে পারি, গত বছর ভালো দামের কারণে কিন্তু কৃষকরা এবার পাট চাষে আগ্রহী হয়েছিলেন। গত বছর এর থেকে ৫,০০০ হেক্টর অতিরিক্ত জমিতে পাটের উৎপাদন হয়েছিল। এর
প্রেক্ষিতে যে বিষয়টা হতে পারে তারা একটা ভালো দামের আশা করছিলেন। এখানে আমরা মিল মালিকের প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি যে পাটের দামের কি পরিস্থিতি এবং কেন তারা কম দামে পাট কিনছেন। আসসালামু আলাইকুম। পাট আসলে আমরা তো মার্কেটে কিনতেছি 2700 থেকে 2850 টাকা পর্যন্ত, আর এরপরে আবার যেটা মাথার পাট সেটা কিনতেছি হলো 2900 থেকে 3050 টাকা। হাটে খরচ আছে আমাদের 50 থেকে 100 টাকা, লেবার খাজনা, লোডিং বাঁধা, এই এত খরচ খান্তির পরেও মিল মালিকরা আমাদেরকে টাকা দিচ্ছে না। এছাড়াও ওই পাটগুলো আমরা মিলে দিছি, সেপালের অল্প কিছু পরিমাণে বিল দিছে, যা তারা আমাদের হাতে কোনো টাকা নাই। এবং আমরা এই মিল মালিকদের বাধা নির্দিষ্ট রেট ধরে দেওয়ার কারণে আমরা পাট কিনতে কষ্ট হচ্ছে বা লাভবান হচ্ছি না। এই কারণে আমরা পাটের বাজার কমায় কিনতে পারতে হচ্ছে। তারপরেও পাট এখন বর্তমানে মার্কেটে আমদানি কম, কৃষকদের আমদানির যে সময় ছিল সেটা শেষ হয়ে গেছে সেই পর্যায়ে। তারপরেও এখন পর্যন্ত যে পাট আমদানি হওয়ার কথা ছিল গত বছরের তুলনায় তাও মোটামুটি সেম কোয়ালিটি পাট আমদানি আছে, কিন্তু মিল মালিক পক্ষ নির্দিষ্ট রেট করে দেওয়ার কারণে আমরা পাট দিতে কষ্ট হচ্ছে, আমাদের লাভ হচ্ছে না, লোকসানের মুখে পড়তেছি। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন যে মিল মালিকদের কারণে কিন্তু তারা দাম কমিয়ে দেওয়ার কারণে তারা পাটের দাম কমিয়ে দিয়েছে। আর যে বিষয়টি বলতে পারি আমরা গত বছরের থেকে এবার জেলায় প্রায় 25,000 মেট্রিক টন অতিরিক্ত পাট উৎপাদন হয়েছে বলে কৃষি বিভাগ যেটি দাবি করেছে। গত বছর 24,460 হেক্টর জমিতে 58,855 মেট্রিক টন পাট উৎপাদন হলো, এবার কিন্তু উৎপাদন হয়েছে প্রায় 75,000 মেট্রিক টন পাট। তবে একটি বিষয় যে কৃষকেরা বলছেন যে যাদের যে একটি বিষয় কৃষকরা যেটি বলছেন যে তারা পাটের যে দাম রয়েছে সে দাম কিন্তু এবার খুবই কম পাচ্ছেন। বিশেষ করে যে বিষয়টি রয়েছে গত বছর তারা আশা করছিলেন যে পাটের অতিরিক্ত দামের কারণে উৎপাদন বৃদ্ধি করলেও সেই দাম কিন্তু তারা পাচ্ছে না। আরেকটি বিষয় যেটা কৃষি বিভাগ বলছে এবার উৎপাদন ভালো হয়েছে, প্রতি বিঘা 8 মণ পাট উৎপাদন হলেও কৃষকদের যে খরচ অতিরিক্ত খরচ চলতি বছর এই খরচের কারণে কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না বলে কৃষকরা দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে নাটোরের তেবাড়িয়া হাটের পাটের সর্বশেষ পরিস্থিতি। কাজল, নাটোর থেকে পাট বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী আল মামুন। দেশের বাজারে হু হু করে বাড়ছে ডিম ও মুরগির দাম। এক মাসের ব্যবধানে সোনালির দাম বেড়েছে 80 থেকে 100 টাকা, ব্রয়লারে বেড়েছে 25 থেকে 30 টাকা। ডিমের দামও বাড়ছে একদিন পরপরই। ক্রেতারা হিমশিম খেলেও বিক্রেতাদের জবাব, চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে দাম। খাত সংশ্লিষ্টরা বলছেন মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করতে পারলে সুবিধা মিলবে ভোক্তা পর্যায়ে। দৈনিক খাবারে সহজেই আমিষের যোগান দেয় ডিম ও মুরগি। এজন্য বছর জুড়েই ডিম ও মুরগির দোকানে থাকে ক্রেতাদের চাপ। কিন্তু সেই আমিষের বাজারেই হিমশিম খেতে হচ্ছে ভোক্তাদের, কারণ দাম বাড়ছে প্রতিদিন। দাম বাড়লে তো অবশ্যই কারোর জন্য সুবিধা না, দাম অবশ্যই কমুক, এটা সবাই চায়। অনেক হিমশিম খেতে হয়, ইনকাম সোর্স তো বাড়ে না। আমরা চাই যাতে চট করে কোনো জিনিস না বেড়ে যায়। বিক্রেতারা জানালেন লকডাউন তুলে দেওয়ার পর অনুষ্ঠান বেড়ে যাওয়ায় বেড়েছে মুরগির চাহিদা, কিন্তু করোনাকালে অনেক খামারি লোকসান গুণে বন্ধ করেছেন তাদের ব্যবসা। এতেই এলোমেলো হয়ে গেছে চাহিদা যোগানের হিসাব, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। লকডাউনের কারণে অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, অনেক কোল্ড সেন্টার খুলছে, অনেক মুরগির চাহিদা বেড়ে গেছে। বিয়ে পার্টি অনুষ্ঠান এমনি চলতেছে, তো মালটা শর্ট, এই জন্য মনে করেন মালটার দাম একটু বেশি, মুরগি আমদানি কম। ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। এক মাসে 1 ডজন দেশি মুরগির ডিমের দাম বেড়েছে 30 টাকা, ফার্মের 15 ও 1 ডজন হাঁসের ডিমের দাম বেড়েছে 10 টাকা। অন্যান্য বছরে বাড়ছে, কিন্তু এই বছরটা বেশি বাড়ছে। কিনতেছি বেশি দামে, বিক্রি করতে হচ্ছে বেশি দামে। যারা নিম্ন আয়ের মানুষ বিশেষ করে তাদের জন্য আসলে ডিমও তাদের জন্য আসলে সোনার হরিণ। এটা অবশ্যই মধ্যবিত্তের জন্য ক্ষতিকর। এদিকে দীর্ঘমেয়াদে ডিম মুরগির বাজার ব্যবস্থাপনার জন্য বর্তমান দামকে সহায়ক হিসেবে দেখছেন পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টরা। তবে বাজার নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের নজরদারিতে রাখার পরামর্শ তাদের। এবং এরকম দাম থাকা উচিত বলে আমি মনে করি। যে দাম আছে এর চেয়ে কমে গেলে খামারিরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তা আমাদের দেশে তো এই মধ্যস্বত্বভোগীরা একটা বড় দাম অ্যাড করে কিন্তু বাজারে খুচরা মূল্য অনেক বেশি বিক্রি করে। খামার পর্যায়ে উৎপাদন ঠিক রাখতে সরকারকে দীর্ঘমেয়াদী নীতি কৌশলে কাজ করার তাগিদ শিল্প সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহ ধরে ইলিশ আসছে না পটুয়াখালীর বিভিন্ন মৎস্য আড়তে। এতে 1.5 থেকে 2 গুণ বেড়েছে সব ধরনের মাছের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এই মুহূর্তে পটুয়াখালী নিউ মার্কেট
পাইকারি মাছের বাজারে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বাদল, ধন্যবাদ কাজল। নদী এবং সমুদ্র বেষ্টিত উপকূলীয় জেলা পটুয়াখালী। এই উপকূলীয় জেলার বেশিরভাগই মানুষ সমুদ্রে মাছের উপর নির্ভরশীল। আপনি যে দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগে ইলিশ অন্যান্য সামুদ্রিক মাছ বেচা কিনায় সরগরম ছিল পটুয়াখালী নিউ মার্কেট সহ জেলার বিভিন্ন মৎস্য আড়তগুলোতে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ায় দামও ছিল মানুষের হাতে নাগালে। কিন্তু তাদের এই মাছ পাওয়া আনন্দ কেড়ে নিল সমুদ্রে বয়ে আসা নিম্নচাপ। এতে সমুদ্রে মাছ থাকলেও নিম্নচাপের কারণে যেতে পারছে না সমুদ্রের জেলেরা। কিছুদিন আগেও হাট ডাকে জমজমাট ছিল পটুয়াখালী এই যে নিউ মার্কেটে বাজারটা। এখানে সব ধরনের মাছ পাওয়া যেত, ইলিশ সহ সবকিছু। কিন্তু বর্তমানে যে সমুদ্রে নিম্নচাপ চলছে, এই নিম্নচাপের কারণে সমুদ্রে মাছ ধরতে পারছে না জেলেরা, যার কারণে এখানকার ইলিশ মাছের পাশাপাশি ছিল সমুদ্রের নানা প্রজাতির মাছ। কিন্তু বড়ি হওয়ার কারণে আপনাকে বলেছি যে বড়ি হওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে সমুদ্রে জেলে মাছ ধরতে না পারায় ইলিশ আসছে না পটুয়াখালী বিভিন্ন মৎস্য আড়তে। সামুদ্রিক মাছ বাজারে না থাকায় জেলেদের পাইকারি বাজারগুলোতে বেড়েছে সকল ধরনের মাছের দাম। বাজারে যে সকল ধরনের মাছ কম বেশি থাকলেও টাকা হলে মিলছে না রূপালী ইলিশ। নদীতে ছোট বড় ইলিশ মাছ ধরা পড়লেও তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আপনি জানেন যে পটুয়াখালী যে পায়রা নদীর আছে, পায়রা নদীতে কিছু কিছু জেলেদের জালে ইলিশ ধরা পড়ে, কিন্তু ইলিশের যে দাম তা মানুষ আসলে কেনার মতো তাদের সাধারণ মানুষের সামর্থ্য নাই। তাই এই যে মাছগুলো সাধারণত ঢাকা বা অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। আপনি জানেন যে নদীর 1 কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। আগে এই ধরনের ওজনের ইলিশের মূল্য ছিল 700 থেকে 800 টাকা। আপনাকে আরেকটু বলে রাখি যে আবারও সমুদ্রের আবার যদি এই নিম্নচাপটা কেটে গেলে সমুদ্রের মাছ আসা শুরু করবে এই পটুয়াখালী নিউ মার্কেট বাজারে, তখন আবার হয়তো মাছের দামটা কমে যাবে। মৎস্য আড়তে আমি এই জায়গায় মৎস্য আড়তগুলোর সাথে আড়তদারের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা আমাকে জানিয়েছে, সমুদ্রে মাছ না থাকায় নদী এবং চাষের মাছই বেশি মিলছে, রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস সহ সব ধরনের মাছ। ফলে গেল সপ্তাহের চেয়ে সরবরাহের তুলনায় কম থাকায় সব ধরনের মাছের কেজিতে 50 থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। যেখানে গত সপ্তাহে ইলিশের মূল্য ছিল ছোট সাইজের ইলিশটা যেটা ছিল সেটা 300 থেকে 400 টাকা এবং 500 গ্রামের যে ইলিশটা ছিল সেটা 700 থেকে 800 টাকা। কিন্তু বর্তমানে ইলিশ না থাকায় যে দেশি এবং চাষের মাছের দামটাই মূল্য বেশি হয়েছে। দেশি যে মাছটা রয়েছে এই মাছটা আসলে আপনার রুই মাছ, কাতল মাছ, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম কেজিতে আপনাকে বলেছি 50-60 টাকা বিক্রি হয়েছে। এ বিষয়ে মাছ না পাওয়া বিষয়ে আমি সমুদ্রে যে যেতে পারছে না বৈরী হওয়ার কারণে জেলেরা, এ বিষয়ে আমি পটুয়াখালী মৎস্য যে কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল্লাহর সাথে কথা বলেছি। তিনি আমাকে সর্বশেষ বিষয়টা জানিয়েছে যে কয়েক দফা বৈরী হওয়ার কারণে যে জেলেরা না যেতে পারলেও তবে কয়েকদিনের মধ্যেই ইলিশ পাবে সমুদ্রের জেলেরা। এই ছিল পটুয়াখালী নিউ মার্কেটে মাছের সর্বশেষ। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। করোনাকালে ব্যবসা বন্ধ থাকায় নীলফামারী সৈয়দপুরে আড়তে প্রায় 100 মেট্রিক টন শুটকি পচে গেছে। আড়তে বর্তমানে বেচাকেনা শুরু হলেও পুঁজি সংকটে ভুগছেন ব্যবসায়ীরা। দেশি বিদেশি শুটকি সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন আড়তে 2 শতাধিক আমদানিকারক ও ব্যবসায়ী। এছাড়াও শুটকি ভারতে রপ্তানি হয় এই আড়ত থেকেই। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংকটের 17 মাস পুরোপুরি বন্ধ ছিল শুটকি আড়তের 2 শতাধিক প্রতিষ্ঠান। শুরু থেকেই বেকার হয়ে পড়েন এখানে কাজ করা প্রায় 3000 শ্রমিক। তবে গুদামে মজুদ থাকা শুটকি পচতে শুরু করায় সবচেয়ে ক্ষতি হয়েছে। মালগুলা গোডাউনে পচনশীল এবং পোকায় কাটতেছে, কাজে আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যদি সরকার একটু দেখে
অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে যদি আমাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করে সামনের দিকে আগাতে পারবো বলে আমি মনে করি। পুঁজি সংকটে আড়তে স্থবিরতা নেমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগে ইনকাম করতাম আমরা 500-600 টাকা পাইতাম, 400-500 টাকা করে পাইতাম। এখন অতিরিক্ত হলে আমরা 150-200 টাকা পাই, তাতে আমাদের খুব সংসার চলতেছে না, খুবই কষ্টের ভিতরে আমরা আছি। মাল গোডাউনে পৌঁছে যাচ্ছে কিন্তু নেওয়া কোনো কাস্টমার নাই, বিক্রি হচ্ছে না। আমাদের স্টপের বেতন নিজেরা পেটে খেয়েছি, মালে লস, পার্টির কাছে টাকা পড়ে গেছে, তারা দিতে পারতেছে না। দেশি বিদেশি শুটকি সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন আড়তের 2 শতাধিক আমদানিকারক ও ব্যবসায়ী। এছাড়াও দেশের অভ্যন্তরীণ বাজার থেকে শত শত মেট্রিক টন পুঁটি মাছের শুটকি ভারতে রপ্তানি হয় এই আড়ত থেকে। আমাদের এই পুঁটি মাছের আমদানিতে আমরা ভারত থেকে ডলার কারেন্সি আরও আনতে পারি। সৈয়দপুরের সবচেয়ে ব্যাপার হলো পুঁটি মাছের জন্য একটা বিখ্যাত আড়তদাররা জানিয়েছেন 10 থেকে 12 কোটি টাকার শুঁটকি পচে গেছে, এমনকি পশু খাদ্য হিসেবেও কেউ কিনছেন না। সময় সংবাদ, নীলফামারী। সিলেট সড়কে আন্তঃজেলায় চলাচলকারী বাস থামিয়ে চাঁদাবাজির অভিযোগে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সুনামগঞ্জ ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। এই মুহূর্তে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হিমাদ্রি। হ্যাঁ কাজল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সুনামগঞ্জ থেকে আজকে থেকে সুনামগঞ্জের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। মহাসড়কে চাঁদাবাজির বন্ধের দাবিতে সুনামগঞ্জের শ্রমিকরা এই দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে। সুনামগঞ্জ থেকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, গাজীপুর সব 8টি জেলায় এখান থেকে বাস চলাচল করে, কিন্তু এই মহাসড়কে চাঁদাবাজির ফলে এইখানকার শ্রমিকরা বিরক্ত, এখানকার শ্রমিকরা নাজেহাল হয়ে এই আজকে থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। আপনি জানেন যে সুনামগঞ্জ থেকে প্রায় 8টি জেলায় বাস চলাচল করে থাকে। এই 8টি জেলার বাস চলাচল আজকে থেকে বন্ধ হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়া করে রাখা হয়েছে। আমাদের সুনামগঞ্জ, সাতক এবং দিরাই উপজেলা সদর থেকেও আন্তঃজেলা বাস পরিবহন চলাচল করে, কিন্তু এই আজকের এই চাঁদাবাজির বন্ধের দাবিতে শ্রমিকরা, পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘটের ফলে বিকল্প পরিবহনে করে যাত্রীরা সিলেটে যাচ্ছেন, সিলেট থেকে বিভিন্নভাবে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কেন্দ্রীয় বাস টার্মিনালে সুনামগঞ্জ বাসগুলি সারিবদ্ধভাবে দাঁড়া করানো রাখানো হয়েছে, কিন্তু এতে কোথাও কোনো যাত্রী নেই, কারণ যাত্রীরা বিকল্প বাহনে করে সিলেট যাচ্ছেন, সিলেট থেকে অন্য কোনো উপায়ে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছছেন। আজকে এই সিলেটের তেমুখী বাইপাস এবং কুমারগাঁও বাইপাস এলাকার শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা চাঁদাবাজির শিকার হন। এই চাঁদাবাজির বন্ধের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছেন। পরিবহন ধর্মঘটের ফলে সুনামগঞ্জের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে, তবে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে কিছু যানবাহন চলাচল করছে। এছাড়া এই সড়ক দিয়ে কিছু সিএনজি অটোরিকশাও চলাচল করছে। এই দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে দূরপাল্লার যাত্রীরা অনেকটা দুর্ভোগে পড়েছেন, কারণ তারা বিভিন্নভাবে এই যাতায়াত করে আসছেন। একদিকে সুনামগঞ্জের হাওড় এলাকা থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সুনামগঞ্জে এসে দেশের বিভিন্ন এলাকায় যান, কিন্তু সরাসরি যান চলাচল বন্ধ থাকার কারণে এই যাত্রীরা অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন যেটা জানিয়েছে যে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই সমস্যা নিরসন করে সুনামগঞ্জের এই সময়কার যে সংকট, যে পরিবহন ধর্মঘট সংকট, এটা নিরসন করা হবে। এই ছিল সুনামগঞ্জের বাস ধর্মঘটের সবশেষ খবর আমার কাছে। সুনামগঞ্জ টু ঢাকা বিদেশে চাকরির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নেয় চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি সামাজিক মাধ্যম ব্যবহার করে 6 মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, রাজধানীর কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয়েছে প্রতারক চক্রের সদস্যদের। কানাডা, যুক্তরাষ্ট্র কিংবা অস্ট্রেলিয়ার মতো উন্নত বিভিন্ন দেশে চাকরি ও বসবাসের স্বপ্ন দেখিয়ে বিভিন্ন সাইটে দেওয়া হচ্ছে চটকদার বিজ্ঞাপন। লোভে পড়ে এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। এমন একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রের একটি গ্রুপ প্রথমে টার্গেট করা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বন্ধুত্ব গড়ে তোলে, পরে বিদেশে চাকরির আশা দেখিয়ে বিভিন্ন ফির বাহানায় টাকা জমা দিতে বলে। সি হোল্ডার যে আছে তার অ্যাকাউন্টে টাকা পাঠায়। আমরা ফ্লো চার্টে দেখেন
সেখান থেকে কিন্তু একটা মানি কালেকশন এজেন্টের নিকট যায়, মানি এজেন্ট কালেকশন যে করে সে হলো ম্যানেজারের নিকট টাকা পাঠায়, সেখান থেকে একটি তাদের যে মাস্টারমাইন্ড যে থাকে তার কাছে যায়। ডিবি পুলিশ বলছে ব্যাংকের মাধ্যমে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকা লেনদেন করত চক্রটি। 257টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট কার্ড 234টি, মোবাইল ফোন 8টি, মোবাইল সিম 11টি উদ্ধার করে। মোট অ্যাকাউন্ট 31টি এবং মোট 240টি সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টসে তাদের নিকট পাওয়া যায়। চক্রের মূল হোতা কথিত বসকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৬টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান। ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে আওয়ামী লীগের। শনিবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে একে একে জড়ো হতে থাকেন কয়েকশো ট্রাম্প সমর্থক। ব্যানার ও প্ল্যাকার্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে নিয়ে বাইডেন সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। গেল ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে তাণ্ডব চালানোর পর প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করল ট্রাম্প সমর্থকরা। ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান ম্যাট ব্রেনার্ড এ সমাবেশের নেতৃত্ব দেন। ৬ জানুয়ারি হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এদিন কঠোর অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী, ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ সময় ক্যাপিটাল হিল ভবনে হামলা মামলা প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। আমরা যে কোনো সহিংসতার তীব্র নিন্দা জানাই। কোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় বিশ্বাসী নই। ৬ জানুয়ারি যা ঘটেছে তা অপ্রত্যাশিত, তবে যারা নির্দোষ তাদেরকে শাস্তির আওতায় আনা যাবে না। পুলিশ সদস্যরা সম্পদ নষ্ট করেছে আর দোষ দেওয়া হয়েছে আমাদের ওপর। সহিংসতার ঘটনায় আটক কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। সমাবেশের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ঘিরে রাখে পুলিশ। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তেমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। রবিউল ইসলাম আমলাদ, সময় সংবাদ। ভয়াবহ বন্যার কবলে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর। গেল কয়েকদিনে ভারী বৃষ্টিতে ডুবে গেছে বহু ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীর পানি। ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর। ফসলি জমি থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছু ডুবে একাকার, বাদ যায়নি বাড়িঘর। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার কারণে পানিবন্দী বহু মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। ভয়াবহ বন্যা দেখা দিলেও সরকারের তরফ থেকে কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। 2-3 हफ्ता में इतना बारिश हुआ, ठीक है, बारिश में सब ब्रिज फ्रिज सब डूब गया। जाने के लिए खूब दिक्कत हो रहा है। हम लोग का इधर जो फैमिली रहता है उसका बहुत प्रॉब्लम आ रहा है। অন্যান্য বছরের তুলনায় দেরিতে বন্যা দেখা দেয় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন কৃষকেরা। ফসলি জমি ডুবে যাওয়ায় অর্থনৈতিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। মেদিনীপুর ছাড়াও বন্যা দেখা দিয়েছে আশপাশের আরও বেশ কয়েকটি জেলায়। নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। কাতারে প্রায় ৩ মাস পর করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে নেমে এসেছে। দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি বিরাজ করছে বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিনে রিপোর্ট। কাতারে প্রায় ৩ মাস পর করোনা আক্রান্তের সংখ্যা ২ অঙ্কে নেমে এসেছে। শনিবার দেশটিতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৮২ জন। মূলত গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় স্বস্তি ফিরেছে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ব্যবসায়ীরা, বেড়েছে বেচাকেনা। আলহামদুলিল্লাহ, এখন কাতার অবস্থা মোটামুটি ভালো, করোনা নিয়ন্ত্রণের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো হইতেছে। করোনা পরিস্থিতির আগের থেকে অনেক ভালো থাকায় পূর্বের চেয়ে ব্যবসা আগের থেকে অনেক ভালো। আশা করি সামনের দিকে আরও ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। নতুন নতুন কাস্টমার আসতেছে, ব্যবসা রোলিং ভালো হচ্ছে। ইনশাল্লাহ আশা করি আগামী দিনে আরও ভালো হবে। আমরা আগামী দিনের
অবস্থানগত দিক ফিরে পাবো ইনশাল্লাহ। এরই মধ্যে 90% মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে কাতার সরকার। করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের পর এবার চলছে বুস্টার প্রয়োগ। সময় সংবাদ, দোহা। প্রথম সপ্তাহে খুলে দেওয়া হতে পারে ক্যাসিনো কাণ্ডে জড়িত সব ক্লাব। জড়িত 7 ক্লাবের আবেদনের পর এমনই আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। বন্ধ হবার 2 বছরে অস্তিত্ব বিলীন হবার পথে ক্লাবগুলো। চুরি হয়ে গেছে ক্লাবের আসবাবপত্র সহ সব ট্রফি। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ক্যাসিনো কাণ্ডে 2 বছর পূর্তির পর কেমন আছে ক্লাবগুলো তা নিয়ে মেহেদি নাইমের রিপোর্ট। প্রায় 100 বর্ষের পুরনো ভিক্টোরিয়া ক্লাব তার এই সাইনবোর্ডের মতোই জীর্ণ। ক্লাবের দরজায় তালা নেই, ভেতরের অবস্থা আরও করুণ। চুরি হয়ে গেছে ক্লাবের সব আসবাবপত্র, দরজা জানলা, এমনকি ক্লাবের মূল্যবান সব ট্রফি। ক্যাসিনো কাণ্ডে সিলগালা করে দেওয়ার পর ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ক্লাবের অস্তিত্ব এখন বিলীনের পথে। ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত আরেক ক্লাব ফকিরুরপুল ইয়াংম্যানস ক্লাবের অবস্থা অভিন্ন। ক্লাব যেন বদ্ধভূমি। চুরি হয়ে গেছে ক্লাবের সব জিনিস, রাতে চলে অনৈতিক কর্মকাণ্ড। এমন অবস্থায় ক্লাবগুলো আবারও পুরনো রূপে ফেরার আকুতি। 1961 সাল থেকে আমাদের ক্লাবে যত আমরা ট্রফি পাইছি, এই ট্রফিগুলো একটাও নাই। আমরা ক্যাম্পিং করতে পারছি না, প্লেয়ারদের রাখার ব্যবস্থা করতে পারছি না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঐতিহ্যবাহী মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। ক্যাসিনো কাণ্ডে জড়িত 7 ক্লাব একত্রিত হয়ে মন্ত্রণালয়ে ক্লাব খুলে দেবার আবেদন করেছে। যেই সমস্ত কারণে ক্লাব বন্ধ করা হয়েছে, সেই সমস্ত কারণে আমরা দরকার পড়লে আমরা আবারও সবাই মিলে আমরা দিয়ে আসছি। প্রয়োজন পড়ে আবার সবাই মিলে আমরা ওয়াদাবদ্ধ হব যে এই ধরনের পরিবেশ এবং এই ধরনের কর্মকাণ্ড কখনোই ক্লাব পাড়ায় হবে না। ক্লাবের ঐতিহ্য আর অস্তিত্ব বিলীন হওয়ায় ক্লাব খুলে দেবার ব্যাপারে ভাবছে মন্ত্রণালয়। ক্লাবগুলোর সাথে কথা বলবে, ক্লাবগুলোর সাথে কথা বলে কি বিষয় আপডেটটা আমাকে সচিব আমাকে জানাবে। তাদের সাথে বসার পরে 10 দিনের মধ্যে এটা তাদের সাথে বসতে। আমার ঠিক পেছনে আছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, যে ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নাম। ক্যাসিনো কাণ্ডের 2 বছর পর ক্লাব সংস্কৃতির দাবি দ্রুতই খুলে দেওয়া হোক এসব ক্লাব, যেন আবারও খেলার পরিবেশ ফিরে আসে এসব ক্লাবে। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। 6 বছর ধরে পানিবন্দী ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। আউটার নষ্ট হয়েছে আগে, এবার পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মূল মাঠটিও। নষ্ট হয়ে গেছে উইকেট আর আউটফিল্ড। তবে কর্তৃপক্ষ বলছে কাজ চলছে দ্রুতই সংস্কার করে মাঠটিকে খেলার উপযোগী করার। নারায়ণগঞ্জ থেকে ফিরে মাহবুব রিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল কোরেশি। এটা কি কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার নাকি কোনো মৎস্য প্রকল্প? আপনাদের মতো এমন প্রশ্নের উত্তর জানতে চাই আমিও। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়ানডে জয় কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট, টাইগারদের অনেক স্বপ্ন জয় সারথি এই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। টানা খেলায় যখন ক্লান্ত মিরপুর, তখন তার দারুণ একটা সমাধান হতে পারত এই স্টেডিয়ামটি। কিন্তু এর বর্তমান অবস্থা এখন কি, তা তো দেখতেই পাচ্ছেন। বছরের পর বছর যায়, পালাক্রমে রিপোর্টও হয়, তবে এ ভাগ্যের হয় না কোনো পরিবর্তন। জলাবদ্ধ এমন অবস্থা গেল অর্ধযুগের। ফতুল্লা স্টেডিয়ামের কান্না শোনার যেন কেউ নেই। এ তো গেল আউটার, মূল মাঠ যেন চারণভূমি। দেখে মনে হতেই পারে পরম যত্নেই বেড়ে উঠছে ঘাসগুলি। বিবর্ণ উইকেট, আউটফিল্ড, গ্যালারি, প্রেস বক্স, ড্রেসিং রুম, ইলেকট্রিক স্কোরবোর্ড, কিছুই নেই আর ব্যবহার উপযোগী। কোটি টাকার স্টেডিয়ামটি এখন যেন ধ্বংসস্তূপ। 2000 সালে উদ্বোধনের 6 বছর বাদেই আন্তর্জাতিক মর্যাদা। প্রায় 1 দশকে ফতুল্লা স্টেডিয়াম স্বাগতিক হয়েছে 2 টেস্ট, 10টি ওয়ানডে। 2015 সালে ওয়েস্ট ইন্ডিজের পর এই মাঠে আর খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। এখন ম্যাচ তো দূরের কথা, এ যেন পরিত্যক্ত ভাগার। দেখভালের দায়িত্বে থাকা এনওসি আর বিসিবি প্রতিকার খুঁজতেই সময় নিয়েছে 6 বছর। শেষ পর্যন্ত নাকি চূড়ান্ত হয়েছে পরিকল্পনা। বুয়েটের দেয়া রিপোর্ট পাঠানো হয়েছে এনএসির কাছে। এত বড় জায়গাকে উঁচু করাটা প্র্যাকটিকেবল না। বিসিবির অর্থায়নে বুয়েটের দ্বারা আমরা পুরা পরিকল্পনাটা পেয়েছি হাতে, এবং আমরা এটা এনএসসিকে পাঠিয়েছি যে কি করে পুরা ড্রেনেজটাকে ম্যানেজ করা যাবে, যাতে এটার ভিত্তিতে ওরা একটা প্রজেক্ট হাতে নিয়ে এই ড্রেনেজটাকে ম্যানেজ করতে পারে। সেই পুরনো আশ্বাস মিলল এনওসির পক্ষ থেকেও, সঙ্গে জানানো হলো কালক্ষেপণ হবে না আর।
আমরা 2-1 দিন আগে বিসিবির কাছ থেকে পরিকল্পনাটা পেয়েছি, যেটি বুয়েট কর্তৃক প্রণীত। আমরা ওটার উপরে কাজ করছি। আমরা আশা করছি যে সহসাই বিস্তৃত ডিপিপি আমরা তৈরি করতে পারবো। প্রস্তাবনা আর পরিকল্পনার দীর্ঘসূত্রিতায় পূর্বের অভিজ্ঞতা বলছে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হয়তো হবে না সহসাই, হয়তো শীঘ্রই অপমৃত্যু লেখা হবে একটি প্রবল সম্ভাবনাময় স্টেডিয়ামের। মাহবুব রিমন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ক্রিকেটার হয়ে ওঠার জন্য বিকেএসপি সার্বিক সুযোগ সুবিধা বিশ্বমানের, যা ক্রিকেট দুনিয়ার অন্য দেশেও এমনটা চোখে পড়েনি। এমনটাই মন্তব্য করেছেন বিকেএসপির জিম্বাবুয়েন ক্রিকেট কোচ তাতেন্ডা টাইবো। বিকেএসপিতে অধ্যয়নরত ছেলে মেয়েদের ক্রিকেটীয় মেধায় মুগ্ধ টাইবো। বাংলাদেশের জন্য আগামী প্রজন্মের সেরা ক্রিকেটার তৈরির প্রত্যয় তার। তাতেন্ডা টাইবোকে নিয়ে 2 পর্বের প্রতিবেদনের প্রথমটির বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। ছিলেন অমিত প্রতিভার অধিকারী, নইলে কি অ্যালিস্টার ক্যাম্বেল, এন্ডি ফ্লোয়ার, হিথ স্ট্রিক, ইন্ডি ব্লিগনরদের জিম্বাবুয়ের সেই স্বর্ণযুগে মাত্র 18 বছর বয়সে অভিষেক হয় টাইবুর। উইকেটের পেছনে গ্লাভস হাতে বিশ্বাস দিয়েছেন দলকে, আর সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক তাতেন্ডা টাইবু। মজার ব্যাপার হলো নামিবিয়া জাতীয় দলের হয়েও খেলেছেন টাইবু। জিম্বাবুয়ের ক্রিকেট সাম্রাজ্যের পতনের পরও খেলেছেন 2012 সাল পর্যন্ত। অবসরের পর ক্রিকেটের সাথে একেবারে সম্পর্ক চুকিয়ে ফেলতে চেয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন যার চেয়ে বাকি জীবন পাড়ি দিবেন, কিন্তু যার রক্তে মাংসে মিশে গেছে ক্রিকেট, সে কি বাঁচবে এই ক্রিকেট ছাড়া? তাই পরিবার সহ পাড়ি জমিয়েছিলেন ইংল্যান্ডে। বাংলাদেশ থেকে ডাক আসলো বিকেএসপির কোচের দায়িত্ব নেওয়ার। নিজের ক্রিকেট মস্তিষ্ক দিয়ে তৈরি করছেন এদেশের আগামীর প্রজন্মকে, যাদের দীক্ষা দিতে পেরে দারুণ মুগ্ধ এই জিম্বাবুয়েন। আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু ক্রিকেটে বিকেএসপির মতো বিস্তর সুযোগ সুবিধা কোথাও দেখিনি। তোমাদের বিকেএসপি তো বিশ্বমানের। আমাকে একটা ব্যাপার দারুণ মুগ্ধ করেছে, তা হলো এখানকার ছেলেমেয়েরা ক্রিকেটের প্রতি দারুণ আগ্রহী। প্রত্যেকের মাঝে ক্রিকেটার হয়ে ওঠার তাড়না আছে। তারা স্বপ্ন দেখে, আর যারা স্বপ্ন দেখে তারাই তো বড় হয়। এই যে দেখছেন কিশোররা খেলছে, এদেরই তৈরি করার মূল কারিগর হলেন তাতেন্ডা টাইবু। এই বিকেএসপি থেকে সাকিব মুশফিকদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা উঠে এসেছে। তাই টাইবু সংকল্প করেছেন আগামীতে বাংলাদেশের ক্রিকেটে এমন গাঁথুনি দিবেন। ছেলেদের মাঝে শেখার প্রচন্ড ইচ্ছে শক্তি আছে। মূলত আমি শারীরিক ও মানসিক দিক উন্নতি করার মনোযোগ দিচ্ছি। মাঠে খেলায় যেমন উন্নতি করতে হয়, ঠিক তেমনি শারীরিক ও মানসিক দিকেও ফিট থাকা খুবই জরুরি। আমি মূলত ক্রিকেটারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করে তুলতে চাই, তারা যেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতই মানিয়ে নিতে পারে। Also focuses on the mental when they are young. তাতেন্ডা টাইবুর সাথে বিকেএসপির চুক্তি আপাতত 1 বছরের। পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও বৃদ্ধি করার পরিকল্পনা আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের। Of a cricketer, which is the technical, the tactical, the physical and the mental. হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বিকেএসপি। মন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরের আগেই উত্তপ্ত নিউ ইয়র্ক। জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। কাজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নজিরবিহীন ঘটনা ঘটে গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাঙালি এলাকায়। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল যে রাতটি আজকে এখন চলছে, সেই রাত পেরোলেই যে দিন, ছুটির দিন রোববার সন্ধ্যা বিকাল 6টার নাগাদ তিনি আসবেন, জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সভা সমাবেশ করছে। আজকে প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতা করে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু সভা সমাবেশ এখানে করেছে। এই 2 সভা সমাবেশ যখন মিছিল তারা করছিল, আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এক পর্যায়ে তারা মুখোমুখি হয়ে যায়। এই মুখোমুখি হওয়ার পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার উপরে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে, সেখানে চেয়ার তুলে লাঠি সোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। বিপুল সংখ্যক প্রবাসী, আমরা দেখাবো যে বিপুল সংখ্যক প্রবাসী
প্রবাসী এখানে দাঁড়িয়ে আছেন, তারা জড়ো হয়েছেন এবং পুলিশ, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসাররা তারা কিন্তু এখানে কাজ করছেন। অসংখ্য পুলিশ এসে পুরো বাঙালি পাড়ায় কিন্তু ভিড় করেছে। এই মুহূর্তে পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 20-30টি পুলিশের গাড়ি এখানে এসে পড়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান করছে। আমি যদি একটু দেখাই যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন, তারা এই জায়গায় অবস্থান করছেন এবং এইখানে অবস্থান করছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে বিএনপি এখানে উপস্থিত হয়েছে, বিএনপি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উল্টা দিকে আছেন আওয়ামী লীগ। তারা রাস্তা আটকে দিয়ে কিন্তু তারা সেটি করছে, নিরাপত্তা কর্মীরা কিন্তু এখানে প্রহরা দিচ্ছেন। তারা পরিস্থিতি আপাতত তারা পরিস্থিতির সামনে উঠেছেন। কাজল, আমি এখানে দেখাবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, এটা করবেন না প্লিজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এখানে রয়েছেন। আমি তো প্রতিক্রিয়া জানতে চাই। আমাদের শান্তি মিশনের উপরে তারেকের দালালরা এখানে আমাদের উপরে আক্রমণ করেছে। সেই তারেকের দালালদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের সব নেতা এখানে সমবেত হয়েছে। আমরা আক্রান্ত হয়েছি, আমাদের প্রতিহত করতে হবে। আমাদের জীবনের দিয়েও আমরা সে প্রতিহত করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি কাজল, আপনি দেখতে পাচ্ছেন যে খুবই একটি বিশৃঙ্খল অবস্থা নিউ ইয়র্কের রাস্তায় ঘটে গেছে। এখানে প্রবাসী বাংলাদেশিরা রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়েছেন শত শত, এবং এই মুহূর্তে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন। তারা টিয়ার লাঠি সবকিছু নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আওয়ামী লীগ এবং বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার সর্বশেষ। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আসাদুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। অপরূপ সৌন্দর্যের নগরী সুইজারল্যান্ডের জুরিখ করোনা সংক্রমণ কমায় যানজট ও দূষণমুক্ত এ শহরে বেড়েছে পর্যটকের পদচারণা। জুরিখ থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। বড় রাস্তা থেকে শুরু করে পাড়ার অলিগলি সব একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আর নির্জনজাট। কোথাও একটুকুও ময়লা নেই। বলছিলাম পৃথিবীর ভূস্বর্গ হিসাবে পরিচিত সুইজারল্যান্ডের কথা। দেশটির প্রত্যেকটি শহরই নান্দনিক অপরূপ সৌন্দর্যে মণ্ডিত। জুরিখ হচ্ছে সুইজারল্যান্ডের বৃহৎ একটি শহর, যেটি অর্থনীতি ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত। 3 কিলোমিটার বিস্তৃত লেক কিংবা জাতীয় জাদুঘর, যেখানে রয়েছে মধ্যযুগের নিদর্শনের নানা উপাদান, যা দেখার জন্য প্রতি বছর ভিড় করেন হাজার হাজার পর্যটক। ইউরোপের মধ্যে ফ্রান্স, ইতালি, স্পেন সহ আরও কয়েকটি দেশ করোনায় বিপর্যস্ত থাকলেও সেদিক বিবেচনায় এই সুইজারল্যান্ড ছিল অনেক ভালো অবস্থানে। এত উন্নত মানের দেশে আমাদের বাঙালি খুবই কম, তবে আমরা খুব ভালো অবস্থায় আছি এখানে। তবে করোনা ভাইরাসের কারণে একটু সমস্যার কারণে এই দেশে একটু আইন কানুন খুব কঠিন। এই আইন কানুন আমাদের মেনেই চলতে হয় সুইজারল্যান্ডের। না, করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় ছিল অনেক কম। করোনা থেকে বেরিয়ে এসে দেশটি এখন ধীরে ধীরে স্বাভাবিকের দিকেই ফিরছে, আর সে কারণে এখন পর্যটকও আসতে শুরু করেছেন দেশটিতে। জুরিখে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা খুব বেশি নেই, তবে বসবাসকারী এসব বাংলাদেশিরা বলছেন এখানকার জীবনযাপনে তারা অনেক সুখী। করোনায় জুরিখের পর্যটন খাত কিছুটা হোঁচট খেলেও দেশটি এখন আবারও ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছে, যে কারণে আবারও আগের মতোই জুরিখের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক শহরটিতে ভিড় করবেন এমন প্রত্যাশাই সবার। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। অবশেষে চালু হয়েছে ইতালির ভেনিসের পুনর্জন্মের প্রতীক হিসেবে পরিচিত নৌকা ভায়োলিন অফ নোয়া। মহামারী করোনায় হারানো স্বজনদের স্মরণে বিশাল বেহালা আকৃতির পরিবেশ বান্ধব এই নৌকাটি তৈরি করেছেন দেশটির
বিখ্যাত এক কারিগর। উদ্বোধনী অনুষ্ঠানে লেগুন শহরের হৃদয়ে ভাসমান নৌকাটিতে সঙ্গীত পরিবেশন করেন ভেনিসের সুনামধন্য বাদ্যযন্ত্রকারীরা। কোভিড-19-এ মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত এই নৌকাটি ভেনিসের লেগুন শহরের একটি হ্রদে যাত্রা শুরু করেছে। বিশাল বেহালার আকৃতির সুন্দর এই নৌকাটি তৈরি করেছেন ইতালির নামকরা ভাস্কর ডি মার্চি। উদ্বোধনের পর চলমান নৌকাটিতে বিখ্যাত বাদ্যযন্ত্রকারী আন্তোনিও ভিভালডি ভায়োলিন বাজিয়ে দর্শকদের বিমোহিত করেন। এ সময় তার চারপাশে নৌকায় করে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। ভাস্কর ডি মার্চি জানান, এই বিশেষ জলযানটি পরিবেশ বান্ধব উপায়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বৈদ্যুতিক মোটরের সংযোগ। 12 মিটার লম্বা ও 4 মিটার চওড়া নৌকাটির প্রতিটি অংশে ভাস্করের নৈপুণ্য ফুটে উঠেছে চমৎকারভাবে। ডি মার্চি দ্য কার্পেন্টার অফ ভেনিস নামেও পরিচিত। বেশ কয়েক দশক ধরেই তিনি পানিতে ভাসমান বিভিন্ন ভাস্কর্য তৈরি করে আসছেন। তার কাজগুলোর মধ্যে অন্যতম ভিন্টেজ ভক্সওয়াগন গাড়ি, একটি কাগজের টুপি এবং একটি উঁচু হিলের জুতার আদলে তৈরি বিশাল নৌকা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 অক্টোবর খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় হল। থাকতে পারবেন স্নাতক, চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নিতে হবে অন্তত 1 ডোজ টিকা। মাসের শুরুতেই খোলার দাবি। লিখিত পরীক্ষায় ফেল, ভাইভাতে অনুপস্থিত, তারপরও 108টি পদে নিয়োগের সুপারিশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের। প্রকল্প পরিচালকের সাফাই। রাজশাহীতে খাল দখল করে পৌর মেয়রের মার্কেট নির্মাণ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ। পানি প্রবাহ ব্যাহত হওয়ার শঙ্কা। এবং আফগানিস্তানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীরা ফিরলেও মাধ্যমিকে ফেরা নিয়ে অনিশ্চয়তা। ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ। এই ছিল ভোরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।